দেখুন, আওয়ামী লীগের কাছে খেলা হবে মানে হচ্ছে তারা পুলিশ প্রশাসন দিয়ে রক্তপাত করবে, তারা বিরোধী দলের যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সভা সমাবেশ করবার অধিকার, সেটাকে তারা পণ্ড করবে। তাদের কাছে খেলা মানে হচ্ছে রক্তের হোলি খেলা, এবং সেটাই তারা শুরু করেছে। ভোলায় বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে তারা দুজন ভাইকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে তারা একজন ভাইকে হত্যা করেছে। এবং এই যে লাশের রাজনীতি, এটা আওয়ামী লীগের বহু পুরনো সংস্কৃতি, এবং এটাই তারা করছে। আমরা জেলায় জেলায় যে বিক্ষোভ সমাবেশ করছি, আমি তার বেশ কয়েকটা জেলাতে উপস্থিত ছিলাম, নিজে সেখানে ছিলাম, এবং প্রতিটা জেলায় শান্তিপূর্ণভাবে বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাদের কর্মসূচি পালন করছে। সেখানে বিনা উস্কানিতে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ থেকে শুরু করে পুলিশ লীগ, তাদের বাধায় কাজ করা অসম্ভব, এবং সেটারই একটা প্রতিফলন আমরা দেখলাম ভোলাতে এবং নারায়ণগঞ্জে। একটা কথা খুব পরিষ্কার বলে দিতে চাই যে মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ সীমাহীন, এবং আপনারা সাবধান হয়ে যান। শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার পালানোর সুযোগ পেয়েছিল, আপনারা হয়তো পালানোরও সুযোগ পাবেন না। দেশের মানুষই আপনাদের বিচার দেশেই করে ছাড়বে, এবং এই বিচার করার জন্য বিরোধী দলের দরকার নাই, সাধারণ মানুষই যথেষ্ট আপনাদের বিচার। এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই দুঃসময়েও আপনারা সাহস করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কারণ এখন এই সরকারের বিপক্ষে যাওয়া তো দূরেরই কথা, নিরপেক্ষভাবে কিছু বলবার সাহসও কিন্তু সুশীল সমাজ ধীরে ধীরে হারিয়ে ফেলছে। আমাদের আজকে যে প্রতিপাদ্য বিষয় জাতীয় সরকার, তার বিষয়ে আমি সরাসরি বলতে চাই যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি এবং তার মিত্র জোট সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে তাদের নিয়েই জাতীয় সরকার গঠিত হবে। মিত্রগুলো নির্বাচনে জিতলেও সরকারে থাকবে, হারলেও সরকারে থাকবে। হারা এবং জেতা, পরাজিত এবং জয়ী, এই অপূর্ব সম্মেলন বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনো হয়নি। এবং এটাই আমাদের আগামী রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান যাকে আমি বলি, জনাব তারেক রহমানের নির্দেশনা, এবং এতেই বোঝা যায় তিনি আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে কয়েক শত বছর সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানও কিন্তু আজকে তাই করছেন। আরেকটা বিষয় যেটা, যে এই নির্বাচনে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট যে দলগুলো আছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা জনগণের শক্তিতে বিশ্বাস করে, তারা হয়তো নির্বাচনে জিতে আসতে পারবে না, কিন্তু সেখানে অনেক যোগ্য নেতা আছেন। তাদের সম্মেলনেই কিন্তু বিএনপির নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হবে। গত 10 বছরে দেশের সমাজ ও মূল্যবোধের মারাত্মক ক্ষতি হয়েছে, এটা আসলে নতুন করে বলবার কিছু নাই। সরকারি হস্তক্ষেপে দেশের সমস্ত রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। গণতন্ত্র এবং ভোটাধিকার হরণ করা হয়েছে। এজন্য সমাজের আইন শৃঙ্খলা, সংবিধানের মৌলিক পরিবর্তন কেবল ক্ষমতার পরিবর্তন হলেই যে হবে তা নয়, বড় আঙ্গিকের সবকিছুর মেরামত, যেটাকে আমরা রাষ্ট্র মেরামত বলি, সেই রাষ্ট্র মেরামতের প্রয়োজন। এবং সেই রাষ্ট্র মেরামত বিএনপি বিশ্বাস করে যে কোনো একার পক্ষে, কোনো একক দলের পক্ষে করা সম্ভব নয়। এজন্য দল মত নির্বিশেষে যারাই গণতন্ত্রে বিশ্বাস করে, যারাই মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, এবং যারা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, তাদেরকে নিয়েই হওয়া সম্ভব। এবং দেশে যে ছোট দলগুলো আছে, যারা হয়তো এখন বিএনপির জোট সঙ্গী হবে বা হতে যাচ্ছে, তাদেরকে আমরা আশ্বস্ত করে বলতে চাই যে নির্বাচনে যদি জয় নাও হয়ে থাকে, আগামীতে আমাদের পথ চলা কিন্তু একসঙ্গেই হবে। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে কথাগুলো হচ্ছে যে মধ্যযুগের সম্রাট শাসিত যে রাজ্যগুলো, তার সাথে আধুনিক রাষ্ট্রের যে পার্থক্য, তার মৌলিক পার্থক্যই হচ্ছে যে আধুনিক রাষ্ট্রের সেপারেশন অফ পাওয়ার থাকে। আধুনিক রাষ্ট্রে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘ পথ পরিক্রমা, এটা খুব পরিষ্কার যে সেই রাষ্ট্রটি হবে সবচেয়ে ভালোভাবে, সবচেয়ে সুন্দরভাবে চলতে পারার মতন রাষ্ট্র, এবং নাগরিকের স্বার্থ রক্ষা করার মতো রাষ্ট্র, যেখানে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী এবং প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। এবং প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করলে অনেক সময় কিন্তু শাসকের স্বার্থ বিঘ্নিত হয়। তাই কোনো কোনো শাসক যারা যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া এবং যে কোনো মূল্যে ক্ষমতায় থাকাকেই তার জীবনের লক্ষ্য বলে মনে করে, তারা কিন্তু প্রতিষ্ঠানের স্বাধীনতায় বিশ্বাস করে না। গত 13 বছরে আমরা দেখেছি কিভাবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগকে এক করে
এক ব্যক্তির হাতে পুরো শাসন কাঠামোটিকে নিয়ে আসা হয়েছে এবং এটাকে ভাঙবার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। এবং আমরা মনে করি যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে সেই একটা কার্যকর রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং সেই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অত্যন্ত জরুরি। এটি প্রমাণিত যে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অনেক বেশি কার্যকর। এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সমস্যা হলো যে কোনো দল যদি অনেক বড় সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সেই দল এবং তার প্রধান স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে এবং সেটা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সেই ব্যাপারে কোনো ভূমিকা পালন করতে পারে না। দুই হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকলে কোনো আইন বা নীতি পর্যালোচনার জন্য অনেক বেশি সময় হাতে পাওয়া যায়। সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষের কর্মপরিধি ঠিক করে নেওয়ার মাধ্যমে এক ধরনের ডিভিশন অফ লেবার পর্যন্ত নিশ্চিত করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চকক্ষের সদস্য হবার জন্য ন্যূনতম বেশি বয়স এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়, তাই এটি হাউসের কাজকে অনেক বেশি ম্যাচিওর করে তোলে। এই ক্ষেত্রে আমি একটু বলতেই চাই যে আমেরিকায় যেটা উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, নিম্নকক্ষে আপনার সদস্য হবার জন্য ন্যূনতম বয়স হতে হয় 25, আর সিনেটে অর্থাৎ উচ্চকক্ষে সদস্য হওয়ার জন্য বয়স হতে হয় 30। ভারতেও কিন্তু একই ধরনের নিয়ম বিদ্যমান। ইটালিতে আরো মজা, ইটালিতে উচ্চকক্ষে পার্লামেন্ট হওয়ার জন্য আপনাকে বয়স হতে হবে 40 এবং 30-এর নিচের কোনো ব্যক্তি উচ্চকক্ষ নির্বাচনে ইভেন ভোটারও হতে পারবে না। সুতরাং এখানে ম্যাচুরিটি এবং অভিজ্ঞতার একটা বিরাট প্রশ্ন আছে। নিম্নকক্ষের কোনো সিদ্ধান্ত পর্যালোচনা করে সেটা পরিবর্ধন এমনকি বাতিল পর্যন্ত উচ্চকক্ষ করতে পারবে। সাধারণত উচ্চকক্ষ ফেডারেল রাষ্ট্রগুলোতে থাকে, কিন্তু আমরা দেখেছি যে ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ড, ফিলিপিন্সের মতন এককেন্দ্রিক দেশেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। সুতরাং বাংলাদেশ এককেন্দ্রিক সরকার হলেও এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকাতে কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নিম্নকক্ষের সদস্যরা যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, সেহেতু তাদের এক ধরনের পপুলিস্ট অ্যাপ্রোচ এবং কখনো কোনো ক্ষেত্রে ডেমাগগ পর্যন্ত তাদের হয়ে যেতে দেখা যায়। উচ্চকক্ষ থাকলে একটি চমৎকার চেক অ্যান্ড ব্যালেন্স হবে এবং সেই কারণেই আমাদের ভিশনারি লিডার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই প্রস্তাবটি এনেছেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রুমিন ফারহানা।